তুমি কি আমার মান সম্মানটা রাখবে না নাকি? সমাজে তোমার জন্য আমার নামে নানা কথা হয়, সেটা কি তুমি খোঁজ রাখো? অফিস শেষ করে বাইরে বের হচ্ছিলাম, আর তখনই বৃষ্টি শুরু হয়। আষাঢ় মাসে আকাশে সামান্য মেঘ জমলে যেন বৃষ্টি আসার আহ্বানে প্রকৃতি ছেয়ে যায়। সারাটা রাস্তা ছাতা মাথায় দিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে ঢুকে ছাতা রেখে যখনই রুমের দিকে এগিয়ে যাব, তখনই আব্বা কথাটা বলল। আমি আব্বার দিকে তাকালাম। উনি বেশ রাগী চোখেই তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কে কি বলেছে আপনাকে? কৈফত চাচ্ছ? বেয়াদব একটা! কয়জনকে থামাবে? তোমাকে প্রথম দিন বারণ করেছিলাম নীলার সাথে মিশবে না, কিন্তু তুমি শোনোনি কথা। এখন তোমার জন্য বাইরে 5টা লোকের সামনে যেয়েও বসতেও লজ্জা করে। আমি কিছু বললাম না। বেশ কয়েকদিন থেকে দেখছি আব্বা নীলাকে নিয়ে বেশ কড়া গলায় আমার সাথে কথা বলছে। আমি কখনো কারণ জানতে চাইনি, কখনো কোনো কথাও বলিনি এ ব্যাপারে, কিন্তু আজকে কেমন যেন খারাপ লাগছে। আব্বাকে বললাম, নীলার সাথে মিশলে কার কি সমস্যা হয় সেটাই তো বুঝলাম না। তানভীর, তোর বাবা এখানে 25 বছর ধরে থাকে। সমাজে অনেক সম্মান আছে। তুই যে মেয়ের সাথে মিশিস, তার ব্যাপারে কখনো খোঁজ নিয়েছিস? সে কি করে, তার পরিবার কি করে, মেয়েটা কেমন, পরিবার কেমন, কিছুই তো মনে হয় জানিস না। আম্মা, আমি সব জানি, আর সব জেনেই নীলার সাথে মিশি। আমার তো কোনো সমস্যা হয় না, তাহলে তোমাদের কেন সমস্যা হবে? দেখছো তানভীরে মা, তোমার ছেলে কত বড় বেয়াদব হয়ে গেছে। মুখের উপর কথা বলছে। আমরা বারণ করলে সে শুনবে না। দরকার নেই কিছু বলার, থাকুক ওর মতো। তানভীর, রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। খাবো না। নিজের রুমে চলে আসলাম। কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটা নামিয়ে স্যুট খুললাম। চেঞ্জ হয়ে টি শার্ট পরে বিছানায় এসে বসলাম। ফোন হাতে নিয়ে দেখি নীলার 4টে মিস কল উঠে আছে। আমি ব্যাক করতে যাব, সে সময় নীলার কল আসে। আমি রিসিভ করলাম। তানভীর সাহেব, কিছু মনে না করলে আমাদের বাসার ছাদে আসবেন একটু? অপেক্ষা করছি। নীলা ফোন কেটে দেয়। আমি জানালার কাছে যেয়ে পর্দা সরিয়ে রাতের আকাশের দিকে তাকালাম। কালো মেঘে ছেয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সন্ধ্যার আগে সেই মুষলধারে বৃষ্টিটা আর নেই। আমি ট্রাউজার আর টি শার্ট পরে রুম থেকে বের হলাম। আমাদের বাড়ি থেকে নীলাদের বাড়ি যেতে 10 মিনিট লাগবে। আমি বের হতেই আম্মা বলল, খেতে আয় তানভীর। পরে খাবো। কেন? এখন হালকা কিছু খা, পরে আবার খেয়ে নিস। বাইরে যাচ্ছি। কেন? এই বৃষ্টির মধ্যে বাইরে কেন? কেন আবার? দেখো, নীলার কাছে যাচ্ছে। বেয়াদব ছেলে হয়েছে তোমার। হুম, ওর কাছেই যাচ্ছি। কথাটা বলে আর কোনো দিকে তাকালাম না। দরজার কাছে থাকা ভেজা ছাতা নিয়ে বাইরে বের হলাম। ছাতা মেলে প্যান্টটা একটু গুছিয়ে নিয়ে হাঁটা শুরু করলাম। নীলার বাড়ি পাশের কয়েকটা গলির পরেই। মেয়েটা এখানে এসেছে 7-8 মাস হয়েছে। একদিন রাতে ইচ্ছে করেই অফিস থেকে দেরি করে বের হয়েছিলাম। সেদিন মেইন রাস্তায় হরতাল ছিল। রিক্সা একদমই পাওয়া যাচ্ছিল না। যা যাচ্ছিল তা 2 থেকে 3 জন করে উঠে যাচ্ছে। আকাশের অবস্থাটাও সেদিন খারাপ ছিল। অফিসের সামনে 1.5 ঘন্টা কেবল রিক্সার জন্যই দাঁড়িয়েছিলাম। এতক্ষণ যদি হেঁটেও যেতাম তবে বাসায় পৌঁছে যেতে পারতাম, কিন্তু হাঁটবো নাকি রিক্সা নেব, রিক্সা পাবো নাকি পাবো না, এসব ভাবতে ভাবতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ছাতা মেলে হাঁটার প্রস্তুতি নেব, ঠিক তখনই পেছন থেকে শুনতে পাই, মামা, যাবেন নাকি কোথাও? তাকিয়ে দেখি রিক্সা এসে থেমেছে, আর রিক্সাটাও খালি। আমি দেরি না করে তাড়াতাড়ি রিক্সাতে উঠে বলি, মামা, মিরপুর 2-এ চলেন, ভাড়া যা লাগে নিয়েন। আচ্ছা। রিক্সা যখনই চলা শুরু করেছে, পেছন থেকে বেশ জোর গলাতেই একজন বলে উঠল, মামা, মিরপুর 2-এর শেষ মাথার 5 নম্বর রাস্তায় যাব। রিক্সা থামাই। আমি ঘুরে তাকিয়ে দেখি অ্যাশ রঙের একটা ছাতার নিচে বোরখা উঁচু করে ধরে একটি মেয়ে এগিয়ে আসছে রিক্সার দিকে। পাশে এসে যখনই উঠতে যাবে তাকিয়ে দেখে আমি বসে আছি। মেয়েটা পাশে দাঁড়িয়ে থাকে। একবার রিক্সার দিকে তাকাই, আরেকবার আমার দিকে। আমি বুঝতে পারি মেয়েটা আমার জন্য রিক্সাতে উঠতে পারছে না। আমি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আগে কখনো দেখিনি তাকে। মিরপুরে যত মেয়ে আছে সবাইকে চেনা আমার, কারণ
টিউশনি করতাম বড় একটি কোচিং সেন্টার খুলে। আমি রিক্সা থেকে নামলাম, মামাকে বললাম, ম্যাডামকে নিয়ে যান, আমি হেঁটেই যেতে পারবো। এক্সকিউজ মি, আপনি রিক্সাতে চলে যান। কিন্তু আপনি তো আগে ডেকেছেন রিক্সা। আপনি চলে যান, আমার বাসা সামনেই, হেঁটে যেতে পারবো। মেয়েটা রিকশায় উঠে বসেছে। আমি ছাতাটা মেলে পেছনে রিকশার জন্য তাকালাম, কিন্তু মনে হয় না আর রিকশা আসবে। মেয়েটার রিকশা চলতে শুরু করেছে। আমি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করতেই সামনে তাকিয়ে দেখি রিকশাটা থেমেছে। আমি ভাবলাম মেয়েটা হয়তো ধন্যবাদ দেওয়ার জন্য থেমেছে, কিন্তু না। কয়েক সেকেন্ড পরে মেয়েটা তার চিকন হাত বাড়িয়ে আমাকে ডাকতে থাকে। এই যে মিস্টার কালো ছাতা, এদিকে আসুন। আমি একটু জোরে হেঁটে রিকশার পাশে দাঁড়ালাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। গায়ের রং ফর্সা নয়, শ্যামলা গড়নের মেয়েটা, দেখতে বেশ লাস্যময়ী। আমি একটু তাকিয়েই চোখ সরিয়ে নিলাম। মায়াবী মেয়েদের দিকে বেশিক্ষণ তাকাতে নেই, এতে হয় চোখের সমস্যা হবে, না হয় মনের ভালোবাসার আইসি বা হার্ড ডিস্ক নষ্ট হবে। প্রেমে পড়ার এক অহেতুক ভাইরাস এসে মনের মনিটরে জমা হবে। কিন্তু মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বলল, আপনি আমার সাথে যেতে পারেন। আমি? না থাক, আপনি যান। আরে উঠে আসুন, রিক্সা আর পাওয়া যাবে না। আপনার? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। প্রথমবার কোনো অপরিচিত মেয়ের পাশে একই রিকশাতে বসলাম। একদম কাঁচোমাচো হয়ে বসেছি। রিকশা চলা শুরু করেছে। মেয়েটার দিকে আর চোখে তাকালাম আমি। মুচকি হাসছে। হয়তো আমি একদম কোণাতে সরে এসে বাচ্চাদের মতো ছোট হয়ে বসেছি, এটা দেখে সে হাসছে। কিন্তু শ্যামবর্ণের মেয়েটার কিলিং মুচকি হাসি আমার অনুভূতিগুলোকে হঠাৎ করেই যেন ফ্রিজ করে দিয়েছে। আমি নীলা, অনেকেই নীলু বলে ডাকে। এলাকাতে নতুন এসেছি। আমি তানভীর, এলাকায় বড় হয়েছি। আচ্ছা তানভীর সাহেব, আপনি কি ভয় পাচ্ছেন? কই না তো, আসলে প্রথম কোনো মেয়ের পাশে বসে রিকশাতে করে যাচ্ছি, হুট তোলা তো, তাই কেমন যেন হচ্ছে। কেমন হচ্ছে? তবে আমার কিন্তু আপনার অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে। হাসুন, আমি দেখি। কিছু বললেন? না না, চলে এসেছি আমাদের বাড়ির গলির মাথায়। তাড়াতাড়ি রিকশা থেকে নেমে 100 টাকার নোট মামাকে দিয়ে বললাম, ম্যাডামের ভাড়া নেওয়ার দরকার নেই। কথাটা বলে আর সেখানে দাঁড়াই না, আমি চলে আসি। এরপর সপ্তাহে 2 থেকে 3 দিন নীলার সাথে দেখা হতো আমার। কাকতালীয়ভাবে একই রিকশাতে অনেক সময় আসা হতো, অনেক গল্প হতো। একটা সময় আমি রিকশা ডেকে এনে নীলার জন্য অপেক্ষা করতাম। ইচ্ছে করে দেরি করে বের হতাম অফিস থেকে নীলার জন্য। তারপর থেকে নীলার সাথে রোজ এখানে সেখানে ঘোরাটা প্রতিদিনে যেন রুটিন হয়ে যায় আমার। তানভীর স্যার আইসেন? আপামনি কইছে আপনি আইবেন। নীলার বাড়ির দারোয়ানের কথাই চমকে উঠলাম। কখন যে নীলার বাড়ির সামনে হাঁটতে হাঁটতে চলে এসেছি খেয়াল করিনি। দারোয়ান বাইরে দাঁড়িয়েছিল, গেট খুলে দিল উনি। আমি বাড়ির মধ্যে চলে এলাম। 3 তলা বাড়িতে থাকে নীলারা। নিচের 2 তলাতে আন্টি একাই থাকে, শেষের তলাতে নীলাও একা থাকে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না ও। আমি বাড়ির দরজার কাছে ছাতা রেখে ভেতরে প্রবেশ করলাম। আন্টি সোফাতে বসে আছে। আমাকে দেখেই উনি কাছে ডাকলেন। নীলা অনেকবার বলেছে, তানভীর, আমার বাসায় আসলে আমার মা তোমাকে ডাকলে তুমি একদমই কাছে যাবে না। আমি তেমন যেতাম না। আসলে ওনার সামনেই তেমন একটা পড়তাম না। উনি আমাকে কিভাবে চেনে সেটা জানি না। হয়তো ওনার মেয়ের সাথে মিশি বলে খোঁজ নিয়ে জেনেছে আমি কে। আমি ওনার সামনে যেয়ে দাঁড়ালাম। উনি আমার দিকে কেমন অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে। গায়ে শর্ট ক্লিপলেস পরা, মুখে মেকআপ, পেটের সব অংশই দেখা যাচ্ছে, বুকের অনেক অংশ খোলা, হাতে ড্রিঙ্কসের বোতল। আমি একবার তাকিয়েই চোখ নামিয়ে নেই। এখন বুঝতে পেরেছি নীলা কেন আমাকে বারণ করতো ওর মায়ের সামনে আসতে। আমি সালাম দিলাম, উনি মুচকি হাসলেন। ড্রিঙ্কসের বোতল রেখে আমার সামনে এসে দাঁড়ালো। আমার মুখে ওনার বড় বড় নখ আস্তে করে ঘোরাতে লাগলো। আন্টি, নীলা কোথায়? এত রাতে নীলা কেন? আমার পাশে বসো, সময় কাটাও। আচ্ছা আন্টি, আমি খুঁজে নিচ্ছি। কথাটা বলেই দৌড়ে চলে আসতে যাব, আন্টি আমার হাত ধরে ফেলল। উনি আমার দিকে সরে আসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে আমাকে কে যেন জোরে টেনে নিল।
তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি জোরে একটি ঢোক গিললাম। নীলা রাগী চোখে আন্টিকে বলতে লাগলো, আপনাকে না বারণ করেছি আবিরের থেকে দূরে থাকতে? আপনি কতটা নির্লজ্জ সেটা কি আপনি জানেন? আপনি একটা বেহায়া মহিলাদের মতো আচরণ করেন। আপনার জন্য প্রতি বছরে এলাকা পাল্টাতে হয় আমার। কেন এমন করেন? সুস্থভাবে কি থাকা যায় না? কথাগুলো বলে নীলা আমার হাত ধরে টেনে আনে সেখান থেকে। সোজা ছাদে নিয়ে চলে আসলো ও। বৃষ্টি হচ্ছে তখন খুব জোরে। দুজনেই ছাদে দাঁড়িয়ে ভিজছি। নীলা কাঁদছে তা বেশ বুঝতে পারছি, কেবল বৃষ্টির পানিতে ওর কান্নাগুলো মিশে যাচ্ছে। অনেকটা সময় নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম দুজন। নীরবতা ভেঙে বললাম, নীলা ভেতরে চলো, জ্বর আসবে এভাবে ভিজলে। তানভীর, আমার মা একজন দেহ ব্যবসায়ী। সব জেনেও আমার সাথে কেন মেশেন আপনি? আমি চুপ থাকলাম। ছাদের ছোট পাঁচিল ধরে দাঁড়ালাম। মুখ তুলে আকাশের দিকে হাঁ করলাম। আমার যখন বৃষ্টির দিনে খুব মন খারাপ লাগতো, আমি আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজে হাঁ করে বৃষ্টির পানি মুখে নিতাম। অনেক ভালো লাগতো এমন উদ্ভট কাজে। কিছুক্ষণ পরেই মন ভালো হয়ে যেত। আমার পাশে নীলা বুকে হাত বেঁধে আমার বিপরীত দিকে ফিরে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো বৃষ্টির পানিতে ভিজে ওর শাসন না শুনে মুখের ওপর পড়ছে। আমি একটু মুচকি হাসলাম। নীলার সাথে আমার 4 মাস হলো পরিচয়। আমি এই দিয়ে 5 বার ওদের বাড়িতে আসলাম। নীলার মাকে কে না চেনে। নীলার সাথে একদিন এ ব্যাপারে কথা হয়। সেদিন জানতে পারি ওর মা এরকম। কিন্তু মজার ব্যাপার হলো, তারপর থেকেই নীলাকে বেশি করে চাইতে থাকি। অবশ্য আমার চাওয়াটা নীলাকে কোনোদিন বলিনি। হয়তো ভাববে আমি তাকে করুণা করছি, তাই ভয়ে কিছুই জানাতে পারিনি। বোঝাতেও পারিনি ওর ছায়া হয়ে থাকাটা করুণা নয়, ভালোবাসা। এলাকার লোক বাবাকে এই ব্যাপারেই বলেছে। আব্বা জানতো নীলা ভালো ঘরের মেয়ে, কিন্তু যখন সবটা জানতে পারে সেদিনের পর থেকেই আব্বা আমাকে নীলার সাথে বেড়াতে বারণ করে। কিন্তু আব্বা জানে না ওদের ছেলে নীলার মাঝে বহু আগেই হারিয়ে গেছে। এখন নীলার পাশে ছায়ার মতো থাকতে চাই আমি। প্রেম মানে না বাধা। কথাটা আগে হাস্যকর লাগলেও এখন এটাই আমার জন্য প্রযোজ্য। ভালোবাসা তো খুব সহজেই চাই, কিন্তু সেটা পরিবার বা ক্রিটিক্যাল সিচুয়েশানে সৎভাবে জানানোর সাহসটাই বা কতজনের থাকে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমার মা খারাপ, এজন্য কেউ আমার সাথে কথা বলে না। আপনাকে প্রথম দিন দেখে অবাক হয়েছিলাম। একটা অপরিচিত মেয়ের জন্য আপনি রিক্সা ছেড়ে নেমে গিয়েছিলেন। সেদিন মনে হয়েছিল এই মানুষটা অন্য সবার মতো না। সাহস করে আপনাকে পাশে বসতে বলেছিলাম। আপনি এমনভাবে বসেছিলেন যে সেদিন থেকে তুমি আমার কাছে সমাজের ওই সব মানুষদের মতো না, যারা বাজ বিচার করে মানুষের সাথে মেশে। তাদের মতো আপনি না। আমি মুচকি হাসলাম। নীলার হাত ধরে টেনে নিয়ে ভেতরে নিয়ে গেলাম। ওর রুমে এসে তোয়ালে এনে ওর মাথা মুছে দিতে থাকি। মাথা মুছতে মুছতে বলি, জ্বর চলে আসবে, তখন কে দেখবে? নিজের তো একটু খেয়াল রাখো। এভাবে কেয়ারলেস হলে অসুস্থ হয়ে পড়ে থাকবা, তখন কি হবে? তখন আপনি নিজে ওষুধ হয়ে আমার পাশে থাকবেন। চুপ, যাও ড্রেস চেঞ্জ করে খেয়ে ঘুমিয়ে পড়বা, আমি আসছি। শুনুন, আপনাকে আমার সাথে মেশার জন্য অনেক কথা শুনতে হয় বাড়িতে, তাই না? আমি এসব কেয়ার করি না। আর একটু থাকুন। না, আমি থাকলে তুমি আবার বৃষ্টিতে ভিজতে চাইবে। শুনুন। আবার কি? নীলা কিছু বলল না, আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, তাল গাছের মতো লম্বা হয়েছেন, মাথা নিচু করুন, মাথার পানি মুছে দেই। আমি মুচকি হাসলাম। নীলা আমার মাথার পানি মুছে দিতে থাকে। তানভীর শোনো, ভয় নেই, সামনে এসে দাঁড়াও। আমি নীলার থেকে বিদায় নিয়ে চলে আসতে যাব, নিস্তালাতে এসেই আন্টি আবার আমাকে ডাকে। আমি ওনার দিকে তাকালাম। গায়ে একটি ওড়না পেঁচানো, নিজেকে ঢেকে রেখেছেন তিনি। আমি যেতেই বলল, সামনের সোফাতে বসো। জি। লিনা যখন ক্লাস 5-এ পড়তো তখনই ওর বাবা মারা যায়। হার্টের সমস্যা হয়েছিল ওনার, থাকার মতো জায়গাটুকুও ছিল না তখন। ওর ছোট চাচা আমাদের থাকতে দেওয়ার নাম করে আমাকে ওর চাচার সাথে রোজ রাত কাটাতে হতো। ওর চাচাই তো আমাকে এমন বানিয়েছে। একদিন এক লোক আনে, নীলার কথা বলে আমাকে রাজি করায়।
এরপর থেকে প্রতি রাতেই নতুন একটা করে লোক আসতে থাকে আমার কাছে। প্রতি রাতেই নির্যাতিত হতে থাকি। চাইলে অনেক কিছুই হতো, অন্যের পাশেই কাজ করতে পারতাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল না। আস্তে আস্তে হয়ে যায় আমি বিছানা গরম করা পড়ি। কখনো নীলাকে বুঝতে দিইনি আমার মনে জমে থাকা কষ্টগুলো। সবার কাছে আমি বেহায়া, নির্লজ্জ, কিন্তু আজ সেটা মেয়ের থেকেও শুনতে পেলাম। অনেক ভালো লাগছে জানো, আমার মেয়েটাও আমাকে চিনে ফেলেছে, যে জন্য তোমাকে ডেকেছি। নীলা আমার নয়, তোমার কথা শোনে বেশি। জানি না এটার কি নাম দেওয়া উচিত, তবে অনুরোধ, মেয়েটাকে কখনো কষ্ট দিও না। উনি কথাগুলো বলে রুমে চলে গেল। আমি কিছুক্ষণ সেখানে বসে থেকে চলে আসি। বাসায় এসে নীলাকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনে কল যাচ্ছে না। আজ 4 দিন হলো নীলার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না। অফিসে এই 4 দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে বারবার এখানে ওখানে দৌড়াতে হয়েছে। ঠিকভাবে নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি। 5 দিন পর আমাদের কয়েকজনকে ছুটি দেওয়া হয় একদিনের জন্য। আমি বাড়িতে বসে আছি, হঠাৎ একটি আননোন নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে শুনতে পেলাম, আমি নীলা, আমার সাথে 10 মিনিটের মধ্যে দেখা করবেন? বাস স্ট্যান্ডে আসুন। আমি ফোন কেটে দিয়েই বাড়ি থেকে বের হলাম। 10 মিনিটের মধ্যেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমি তাকে ভালোবাসি সেটা বলা হয়নি কখনো। নীলা বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, হাতে একটি লাগেজ। আমি দৌড়ে তার সামনে এসে দাঁড়ালাম। নীলার চোখে পানি। আমি বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? তানভীর সাহেব, সেদিন রাতে আমার মা সুইসাইড করে মারা যায়। সকালে জানতে পারি আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি অচেনার উদ্দেশ্যে। ইচ্ছে করে আপনার সাথে কয়দিন যোগাযোগ রাখিনি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি ব্যর্থ হয়েছি, তাই চলে যাচ্ছি এই পরিচিত নগর ছেড়ে। আমি চাই না আমার মতো ছন্নছাড়া জীবনে কেউ আসুক। আপনাকে খুব করে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই ডেকেছি। ভালো থাকবেন সাহেব, আসি। ঠিক সে সময় বাস চলে আসে। আমি বোবার মতো দাঁড়িয়ে আছি। নীলা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে লাগেজ নিয়ে বাসে উঠল। বাস হালকাভাবে চলা শুরু করেছে। তখনই একটি মেসেজ আসে আমার ফোনে। তাকিয়ে দেখি নীলার নাম্বার। তানভীর সাহেব, সেদিন রাতে আপনার বাবা আমাকে কল করে অনেক কথা শোনায়। উনি আপনাকে খুব করে ভালোবাসে। আমি চাই না ওনার থেকে আপনাকে কেড়ে নেই। ওনার বলা কথার মাঝে আমাকে যতটা শাসিয়েছিল, তার থেকে বেশি আপনার প্রতি ভালোবাসা ছিল। শেষ ছায়াটা আমার সূর্যহীনতায় আটকে থাকতে হবে। শেষ কথা, ভালোবাসি আপনাকে। বাস চলা শুরু করেছে মাত্র আমি পকেটে ফোন গুঁজলাম। এক মুহূর্ত আর দেরি করলাম না, দৌড় শুরু করলাম। চিৎকার করে বললাম, মামা রাখুন, আমিও যাব। বেশ কয়েকবার বলার পর বাস রাখে। আমি দৌড়ে বাসে উঠি। নীলাকে খুঁজলাম। প্রথম দিকে সিটে বসে আছে ও। আমি হাঁফাতে হাঁফাতে নীলার সামনে যেয়ে দাঁড়ালাম। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি সরে বসো। আপনি কেন? ভাবলাম বাসা থেকে চলে আসলে প্রথম কয়েকদিন বাবা খোঁজাখুঁজি করবে, মা ভ্যাভা করে কান্না করবে, আব্বা তখন বলবে, বাপ বাড়ি আয়, তোর মা থাকতে পারছে না। ভুল করেই ফেলেছি, তখন মেনে নিতেই হবে। আয়, চলে আয়। তখন আর কি, আমাদের বাচ্চা হবে, আব্বা দাদু হবে। অ্যাঁ? বিয়ের আগে হানিমুনটা সেরে ফেলা যাক, কি বলো? আমি না কিছুই বুঝতে পারছি না। ভালোবাসি খুব তোমাকে, আর কিছু বলতে হবে? নীলা কিছু বলল না, মুচকি হাসলো ও। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। নীলা আমার কাঁধে মাথা রাখলো। আমি বললাম, নিজের ছায়া তো রোদ না হলেই হারিয়ে যায়, রাত হলে আলো ছাড়া তো সেই ছায়াকে দেখাই যায় না। কিন্তু আমি তোমার পাশে শেষ ছায়া হয়ে থাকব, মেঘলা আকাশ কিংবা রাতের আধার। আমাকে তোমার কাছ থেকে সরাতে পারবে না। বুঝছি। মনে আছে আমার একবার মাথা যন্ত্রণা হচ্ছিল, রিকশাতে বসে আপনি আমার মাথা টিপে দিচ্ছিলেন। সব সময় এমন কেয়ার করবেন? করব, কিন্তু এখন কাছে ভাড়া নেই, তুমি ভাড়া দাও। কি? আমার কাছেও তো আর টাকা নেই। অ্যাঁ? এই মামা, ভাড়া দেন।
মামা কাছে টাকা নেই। হুর মিয়া, সামনের স্ট্যান্ডে নেমে যাবেন। দুজনেই হাসছি। নীলা আমার এক হাত জড়িয়ে ধরে বসে আছে। চলুক না সামনের স্ট্যান্ড অবধি আমাদের কল্পনার ভালোবাসার লং জার্নি। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।